নমস্কার। ডক্টরস ডায়ালগে 133তম লাইভে সবাইকে স্বাগত। আমি পিয়ালি দেববিশ্বাস। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা যা খাচ্ছি সেখান থেকে সত্যি কতটা পুষ্টি পাচ্ছি। কারণ আজকাল আমাদের পেট ভরছে ঠিকই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা কি শুধুই পেট ভরাচ্ছি নাকি শরীরের প্রয়োজনীয় পুষ্টিও দিচ্ছি? আমরা জানি যে বর্তমান সময়ে খাবারের ধরন বদলেছে। রেডি টু ইট, প্যাকেজ ফুড, ইনস্ট্যান্ট স্ন্যাক্স, এখন এগুলোই সবচেয়ে বেশি সহজলভ্য। তার সঙ্গে নতুন কিছু এসছে যে জিরো ময়দা বা নো অ্যাডেড সুগার বা অর্গানিক বা হেলদি চয়েস। কিন্তু প্রশ্ন হলো যে এই লেবেলগুলো সত্যি কি স্বাস্থ্যকর? এটা কি সত্যি স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা দেয়? তাই আজকের প্রশ্ন, আমরা কতটা খাচ্ছি না, বরং আমরা কি খাবো। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় আছেন ডায়েটিশিয়ান পল্লবী চ্যাটার্জি। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। সেটা হলো, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, যে পেট ভরানো আর শরীরকে পুষ্টি দেওয়া, সেটার মধ্যে আসল পার্থক্যটা কি? এবং আরো একটা প্রশ্ন এর সঙ্গে, যে আমাদের প্রতিদিনের খাবার কি সত্যিই আমরা সমস্ত রকমের দরকারি সব পুষ্টি পেয়ে যাই? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করলেন। পেট ভরানো আর পুষ্টি পাওয়া দুটো এক জিনিস নয়। আমাদের খিদে পেয়েছে, আমরা যা কিছু খেলাম ক্যালোরি ডেন্স বা যা কিছু, তাতে আমাদের পেট হয়তো ভরছে, কিন্তু তার মধ্যে মানে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস না থাকলে আমরা কিন্তু সঠিক পুষ্টি পাচ্ছি না। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যখন থাকছে, যখন সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে বা আমাদের সেলস গুলোকে রিপেয়ার করছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পুষ্টি পাচ্ছি। আর যে কোনো ক্যালোরি ডেন্স কিছু বা আমরা অনেক সময় দেখি এমটি ক্যালোরিজ, সেটা আমাদের হয়তো পেট ভরাচ্ছে কিন্তু সঠিক পুষ্টি দিচ্ছে না। কাজেই দুটো আলাদা জিনিস। পেট ভরানো আর সঠিক পুষ্টি দেওয়া, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি সুষম আহার খাবো যার মধ্যে সমস্ত এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকবে, তাহলে আমাদের পেটটাও ভরবে এবং আমরা পুষ্টিও পাবো। আচ্ছা, আপনি সুষম আহারের কথা বললেন। আমরা জানি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, যদি মানে শুধু কি বেশি খাওয়া মানেই কি ভালো ভালো পুষ্টি পাওয়া? আমরা সুষম আহার বলতে ঠিক কি বুঝবো? আর মানে যদি বেশি খাওয়া হলেই ভালো পুষ্টি পাওয়া হয়, তাহলে আজকাল কেন মানুষ পেট ভরিয়েও অপুষ্টিতে ভুগছে? সুষম আহার মানে একটা ব্যালেন্স ডায়েট, যেটা আমরা বলে থাকি। আমাদের ফুড প্লেটটা 9 ইঞ্চ হওয়া উচিত, এবং তার মধ্যে আমাদের মানে যদি আমরা ফুড প্লেটটাকে দুটো ভাগে ভাগ করি, হাফ থাকবে নন স্টার্চি ভেজিটেবলস, আর আরেকটা হাফের মধ্যে 1/4 থাকবে হোল গ্রেন সিরিয়ালস, মানে ধরুন আটার জিনিস, ওটস, এই সমস্ত জিনিস। আর বাকি 1/4 থাকবে লিন প্রোটিন, মানে চর্বিহীন প্রোটিন, মাছ, চিকেন, ডিমের সাদা অংশ, এইগুলো। আর নন স্টার্চি ভেজিটেবলস আর মানে সেগুলো কিন্তু সবসময় লোকাল হবে এবং নন স্টার্চি। তো এটা হচ্ছে আইডিয়াল ফুড প্লেট। আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে। ফ্লুইড মানে শুধু জল নয়, যা লিকুইড খাচ্ছে সবই ফ্লুইডের আন্ডারে পড়ছে। আর ফ্লুইড আমাদের সারাদিনে 2 থেকে 3 লিটার খেতে হবে। যাদের কোনো ফ্লুইড রেস্ট্রিকশন নেই তাদের ক্ষেত্রে, যাদের ফ্লুইড রেস্ট্রিকশন রয়েছে তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ফ্লুইড খাবেন। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্যালেন্স ডায়েট। আর আপনি যেটা বললেন যে বেশি খাচ্ছি মানেই কি আমরা পুষ্টি পাচ্ছি, সেটা একেবারেই নয়। মানে বেশি খাওয়া মানে হচ্ছে পেট ভরছে, আর পুষ্টি মানে আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টস পাচ্ছি, দুটো আলাদা। আর আরেকটা কি প্রশ্ন করলেন বোধহয়, আরেকটা কিছু কি জিজ্ঞেস করলেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা এর সঙ্গেই আরো একটা যেটা জিজ্ঞেস করলাম, সেটা হলো যে মানে আজকাল পেট ভরিয়েও অপুষ্টিতে ভুগছে মানুষ, সেটা কেন? হ্যাঁ, পেট ভরে অপুষ্টিতে ভুগছে। এবার প্রথমেই জানিয়ে রাখি, অপুষ্টি এখন 2 প্রকার। মানে ম্যাল নিউট্রিশন যেটা, সেটা 2 ধরনের: আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন। আমরা আগে জানতাম যে আন্ডার নিউট্রিশন মানে একটা শীর্ণকায় মানুষ মানেই সে অপুষ্টিতে ভুগছে, যে একটু গোলগাল মোটাসোটা, সে মানে তার মানে ভালো পুষ্টি হয়েছে। আমরা সবসময় একটু মোটাসোটা বাচ্চা আদর করতে ভালোবাসি, আর রোগা হলে আমরা বলি ও মা এর ঠিক বারগোড় নেই। এটা আমরা বলেই থাকি, কিন্তু দুটোই কিন্তু অপুষ্টি। ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন দুটোই। আন্ডার নিউট্রিশন মানে আমরা জানি যে মাইক্রোনিউট্রিয়েন্ট কম আছে এবং তার গ্রোথ চার্ট আমরা দেখছি গ্রোথটা কম, ওয়েটটা কম, সেগুলো। ওভার নিউট্রিশন মানে যার ওয়েটটা বেশি।
তো সেক্ষেত্রে যার ওয়েট বেশি তার কিন্তু বিভিন্ন এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজে সে আক্রান্ত হতে পারে, যেরকম টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, বা হতে পারে হাইপার টেনশন, তারপরে বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ ইত্যাদিতে তারা আক্রান্ত হতে পারে। কাজে দুটোই কিন্তু, কাজে পেট ভরিও ম্যালনিউট্রিশন অবশ্যই হতে পারে। আর আমরা কতটা ক্যালোরি খাবো সেটা আমাদের হাইট অনুযায়ী আমাদের একটা ওয়েট হবে, আমরা আইডিয়াল বডি ওয়েট দেখবো, এবং মানে অনেক কিছু ভিত্তিতে আমরা ক্যালোরি কাউন্টটা করব। যেরকম আমরা মানে মানে পুরুষ না মহিলা, সে কি ধরনের কাজ করছে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার কি ধরনের, সিডেন্টারি, মডারেট না হেভি, তার প্রফেশন কি, সে নাইট শিফটে কাজ করছে না ডে শিফটে কাজ করছে, তার সোশিও ইকোনমিক স্টেটাস কি, মানে সে লোকালি কি খাবার দাবার পাচ্ছে, তো তারপর তার কি ডিজিজ রয়েছে। এবার সেম ডিজিজ থাকলে, সেম ওয়েট থাকলে আমাদের কোমরবিডিটি সেম নয়। আমার ডায়াবেটিস রয়েছে, আরেকজনের হয়তো ডায়াবেটিসের সঙ্গে হাইপারটেনশন রয়েছে, আরেকজনের হয়তো ডায়াবেটিসের সঙ্গে হার্ট ডিজিজ রয়েছে। প্রত্যেকের কিন্তু ক্যালোরি কাউন্ট বা খাওয়া দাওয়ার প্যাটার্ন সবকিছু আলাদা হয়। তো এত কিছু কনসিডার করতে হবে আমাদের। এত কিছু মাথায় রেখে তারপরে আমাদের খাওয়া দাওয়া এবং পুষ্টির বিষয়টা আলট্রা প্রসেস ফুড আমাদের জীবনে এখন এত বেশি জায়গা করে নিল কেন? কারণ আমরা আবার আলট্রা প্রসেস ফুড সেটা আমরা নিচ্ছি, আবার তার গায়ে আমরা বিভিন্ন রকমের লেবেল দেখতে পাচ্ছি, যে হেলদি বা অর্গানিক বা জিরো সুগার। এই লেখাগুলো কি সত্যি মানে স্বাস্থ্যকর যতটা বিজ্ঞাপনে আমরা দেখি? এখন আমাদের সিডেন্টারি লাইফস্টাইল এবং অনেক ফাস্ট লাইফস্টাইল, অনেক মডার্ন লাইফস্টাইল, মানে আগেকার দিনের থেকে আমাদের একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে, এটা মানতেই হবে। তো তার সঙ্গে যুগের সাথে এগোতে গিয়ে আল্ট্রা প্রসেসড ফুড আমাদের জীবনে জায়গা করে নিয়েছে। আল্ট্রা প্রসেসড ফুড মানে যেগুলো মানে বিশেষভাবে প্রক্রিয়াজাত বা মানে প্রসেসিংটা অনেক স্টেজে হয়ে আসছে, মানে একদম সোজা ভাষায় যেগুলো প্যাকেট বন্দি বা প্যাকেটজাত ফুড, সেগুলোই। এবার প্যাকেটজাত ফুড প্রচুর পপুলার হয়েছে, তার প্রথম কথা হচ্ছে মাস মিডিয়া। আমরা নিউজ পেপারে অ্যাড দেখছি, টিভিতে অ্যাড দেখছি, বা রাস্তায় ঘাটে বেরোতে হোর্ডিং দেখছি, ইউটিউব বা ফেসবুকেও আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসছে। তো সেইভাবে সেটা অনেকটাই জায়গা নিয়েছে। আর তার চেয়ে বড় কথা, আমাদের যে ফাস্ট লাইফ বললাম, এখন রান্না বান্না করার সময়টা অনেকের নেই। তো এইটা হচ্ছে রেডি টু কুক, বা হয় মানে আইদার রেডি টু কুক, বা হয়তো মানে আমরা হয়তো একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি বা একটু স্টার ফ্রাই করে নিচ্ছি, আমাদের পুরো মিলটা রেডি হয়ে যাচ্ছে, আমাদের সময় কম লাগছে, এবং এটা টেস্টি, এবং খুব বেশি দামও পড়ছে না, মানে ইকোনমিক্যালিও খুব বেশি আমাদের মানে মানে ইকোনমিক্যালিও খুব বেশি পড়ছে না। কাজেই মানে এতগুলো গুণের জন্য। আর বাচ্চারাও খেতে ভালোবাসে, যেহেতু টিভিতে অ্যাড দেখে, অনেক সময় তাদের পছন্দের ফিল্ম স্টাররাও অ্যাড দেয়, বা পছন্দের কার্টুন ক্যারেক্টার, সেটা দেখেও তারা আকৃষ্ট হন। আর বাড়ির বড়রাও দেখেন, যেরকম বিভিন্ন রকমের লেবেলস দিচ্ছে, যেরকম আপনি একটু আগেই বললেন জিরো অ্যাডেড সুগার, হেলদি, তারপর নো অর্গানিক। ট্রান্স ফ্যাট, এরকম। হ্যাঁ, তো এইসব দেখে বাড়ির লোকেরাও একটু সাহস পান বাচ্চাদেরকে দিতে। তো এইভাবেই মানে আর কি আল্ট্রা প্রসেসড ফুড আমাদের জীবনে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, মানে তারপরে আমার যেটা প্রশ্ন ছিল যে জায়গা তো করে নিয়েছে, কিন্তু মানে আদৌ কি এই বিষয়টা স্বাস্থ্যকর? সেটা কি কোথাও গিয়ে কাজে দেয় নাকি না একেবারেই কোনো কাজে দিচ্ছে না বা কোনো কিছু করছে? দেখুন, সেটা ডিপেন্ড করে, আমরা যখন একটা প্যাকেট ফুড কিনি, খাবারের প্যাকেটের ওপরে আমরা দেখি ওই সমস্ত, ওই যেগুলো আপনি বললেন, নো ট্রান্স ফ্যাট, জিরো অ্যাডেড সুগার, হেলদি, এই সবগুলো দেখি। কিন্তু আমরা যদি প্যাকেটটা ওল্টাই, পেছন দিকে একটা নিউট্রিশনাল ইনফরমেশন থাকে বা প্রোডাক্ট ইনফরমেশন, সেখানে কিন্তু পার 100 গ্রামস কত কার্বোহাইড্রেট, কত প্রোটিন, কত ফ্যাট, কত ফাইবার সব লেখা থাকে। পার সার্ভিংও লেখা থাকে। আমরা যদি যে কোনো একটা চিপস বিস্কিটের প্যাকেট নিয়ে আমরা এখন দেখি, তো সেখানে পার সার্ভিং মানে পার সার্ভিং আমরা কতটা খেতে পাবো বা আমরা কতটা খাচ্ছি, সেই অ্যামাউন্টটা আমাদের দেখতে হবে। তো সেখানটা আমরা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো আদৌ সেই প্রোডাক্টটা কতটা হেলদি আর কতটা নয়। এবার ট্রান্স ফ্যাটটা 0 হওয়া উচিত, স্যাচুরেটেড ফ্যাটটা <7% হওয়া উচিত। তো এইগুলো আমাদের নিউট্রিশন লেভেলটা করতে জানতে হবে সবার আগে। কতটা ফাইবার আছে, নো অ্যাডেড সুগার, কিন্তু অনেক সময় আর্টিফিশিয়াল সুইটনার প্রচুর থাকে, সুগার না থাক। তো অনেক সময় আমরা দেখি যে ভেজিটেবল অয়েলে লেখা থাকে কোলেস্ট্রল ফ্রি। এবার ভেজিটেবল অয়েল তো কোলেস্ট্রল ফ্রি তো হবে, কারণ সেটা প্লান্ট সোর্স থেকে আসছে, আর কোলেস্ট্রল কিন্তু আমাদের অ্যানিমাল সোর্স থেকে আসছে। তো এইটা কিন্তু মানে ট্রু, বাট এটা একটা জাস্ট মার্কেটিং গিমিক বলতে পারি। এটা ট্রু, ভেজিটেবল অয়েল মানে প্লান্ট সোর্স আসছে, কোনো কোলেস্ট্রল নেই, কিন্তু লোকে ভাবে কোলেস্ট্রল ফ্রি কিনছি, কিন্তু মানে কোলেস্ট্রল মানে আমরা শুধু অ্যানিমাল সোর্স থেকেই পাচ্ছি। তো এইগুলো আর কি দেখার বিষয়।
বাহ! মানে আমরা একটা দারুণ দুটো উদাহরণ পেলাম। তার মানে আমাদের চোখটা খোলা রাখতে হবে। হ্যাঁ? আর যেরকম হ্যাঁ, আর উল্টো মার্কেট দিকটা শুধু সোজা পিঠটা না, উল্টো দিকটা পড়তে হবে প্যাকেটের। একদম মানে সোজা দিকটা শুধু দেখে আকৃষ্ট হবে না, তার উল্টো দিকটাও একবার কেনার আগে দেখে নিতে হবে। আচ্ছা, আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে ওবেসিটি আর ম্যালনিউট্রিশন, অনেক সময় মোটা থাকলেও আপনি বললেন যে হ্যাঁ সেটা ম্যালনিউট্রিশন হতে পারে। আচ্ছা, এই যে ওবেসিটি আর ম্যালনিউট্রিশন এই দুটো কি একসঙ্গে থাকতে পারে? কিংবা ধরুন একজন ওভারওয়েট মানুষ, হ্যাঁ, সেও কি ভীষণ রকমের অপুষ্টিতে ভুগতে পারে? আপনি একটা কথা বললেন যে তার হয়তো সেই ডায়াবেটিস হতে পারে বা ওভারওয়েটের জন্য ওই সমস্যাগুলো হতে পারে। সেটাকে কি আমরা ম্যালনিউট্রিশন করবো? হ্যাঁ, আমি যেটা বললাম যে ওবেসিটিও এক ধরনের ম্যালনিউট্রিশন, যার জন্য বিভিন্ন এনসিডিস গুলো হচ্ছে। আহ, হুম। আর এই যে মানে ওবেসিটিতে একটা মানে সারা বিশ্বে ছড়িয়ে গেছে এখন এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য। তো আর ওবেসিটি মানে আমরা ক্যালোরিটা বেশি নিচ্ছি, মানে যতটা খাচ্ছি ততটা খরচা করছি না। মানে আমরা মানে যা আমাদের প্রয়োজন আমরা তার চেয়ে বেশি খাচ্ছি, ততটা আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ওয়ার্কআউট করে খরচা করছি না, সেটা হচ্ছে ওবেসিটি। এবার তার থেকে তো বিভিন্ন ধরনের আমাদের ইয়ে হতে পারে, মানে অনেক সময় পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁপ ধরা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে যে শ্বাসকষ্ট, এই অনেক কিছুই হতে পারে। কাজে সেটা তো অবভিয়াসলি অপুষ্টি। আর ওবেসিটি মানে আমরা হয়তো অতিরিক্ত ক্যালোরি খাচ্ছি, কিন্তু আমরা নিউট্রিশিয়াস খাবার খাচ্ছি না, যে ফুড লেভেল আমরা হয়তো পড়ছি না। ক্যালোরি খেয়ে পেটটা ভরাচ্ছি, আমাদের এনার্জিটা বাড়ছে, মানে এনার্জি ইনটেক বাড়ছে, আমরা ওভারওয়েট হচ্ছি, কিন্তু আমরা মানে প্রয়োজনীয় পুষ্টিটা পাচ্ছি না, যে কারণে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা হিডেন হাঙ্গারে ভুগছি। কাজে সেটা হতে পারে, বা সার্কোপেনিক ওবেসিটি একটা টার্ম আছে, সার্কোপিনিয়া। ওবেসিটি থাকলেও কিন্তু সার্কোপিনিয়া মানে লস অফ মাসেল মাস হতে পারে, মানে লিন বডি মাসটা লস হচ্ছে, ফ্যাট মাসটা বাড়ছে, সেটাও হতে পারে। যে এটা একটু যদি আমাদের একটু মানে সাধারণ মানুষ বোঝার মতন করে যে লিন বডি মাসটা খরচ হচ্ছে বা এটা যেটা বললেন একটু যদি একটু এলাবোরেট করে বলেন। সার্কোপেনিয়া হচ্ছে লস অফ লিন বডি মাস, মানে আমাদের যে মানে ফ্যাট ফ্রি মাস যেটা, সেটা যে ক্ষয় হয় মানে উইথ এজ, সেটা হচ্ছে সার্কোপিনিয়া। এবার ওবেসিটির সঙ্গেও কিন্তু সার্কোপিনিয়া হতে পারে। মানে আমরা জানি যে আচ্ছা। রোগা মানুষদের হয় সেটা বেশি হয়, কিন্তু ওবেসিটি থাকলেও তার মানে যেটাকে আমরা সার্কোপেনিক ওবেসিটি বলে থাকি। মানে আমরা হয়তো দেখবো যে তার হয়তো চেয়ার থেকে মানে চেয়ারে বসার থেকে উঠে দাঁড়াতে তার সময় লাগছে, বা হাঁটার স্পিডটা কমে গেছে। তো সেইগুলো আমাদের অনেক টেস্ট আছে, চেয়ার স্ট্যান্ড আপ টেস্ট, বা হয়তো বারবার পড়ে যাচ্ছেন, মানে মানে অনেক কিছু টেস্ট থাকে বয়স্ক মানুষদের ক্ষেত্রে। তো যার ফলে আমরা বুঝবো যে তার সার্কোপিনিয়া হচ্ছে বা তার ফাংশনাল ক্যাপাসিটি কমছে। আচ্ছা, এটা ধরুন আমরা দেখলাম বাড়িতে এরকম কোনো মানুষের এরকম হচ্ছে, তখন আমাদের কি করণীয়? মানে যদি এরকম এই চেয়ার স্ট্যান্ড আপ টেস্ট আমরা দেখি যে মানে হ্যাঁ, ইয়ে হচ্ছে বা গেট স্পিড কমে যাচ্ছে, তখন হ্যাঁ। অবশ্যই একজন জেরিয়াট্রিক বিশেষজ্ঞ তার কাছে যাওয়া উচিত। এবং মানে তিনি যেভাবে গাইড করবেন, তিনি কিছু কোয়েশ্চেনের ফর্মে কিছু কোয়েশ্চেন্স করবেন, তিনি ক্লিনিকে কিছু টেস্ট করবেন, তারপর তিনি যে অ্যাডভাইস দেবেন, যেভাবে ডায়েটিশিয়ান পরামর্শ দেবেন, তো সেভাবেই এগোতে হবে। আচ্ছা, মানে এটা কি ধরে নিচ্ছি যে বয়স্কদেরই হবে এটা এরকম কিছু? হ্যাঁ, সার্কোপিনিয়াটা মোটামুটি মানে বয়সের সাথে সাথেই হয়, আচ্ছা, কিন্তু আচ্ছা, এই ওবেসিটি ম্যালনিউট্রিশনটা যে কোনো বয়সেই হতে পারে। আচ্ছা। আচ্ছা, আরো একটা কথা আমরা যেটা আজকাল খুব শুনছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ? এটার সঙ্গে এটা কি আমি প্রথমে জিজ্ঞেস করবো, আর এটার সঙ্গে পুষ্টির কি সম্পর্ক? মানে আহ এটার সঙ্গে আরো একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি যে আমাদের শরীরে সবচেয়ে বেশি কোন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায় সাধারণত? কারণ এখন আমরা এগুলো ভীষণ শুনছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে বা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, হ্যাঁ, এগুলো সাধারণভাবে হয়তো মানুষ এখনো অব্দি অতটা পরিচিত নয়, যদি একটু বুঝিয়ে বলেন। মাইক্রোনিউট্রিয়েন্ট কি সেটা দিয়ে শুরু করি। আমাদের নিউট্রিয়েন্টস দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যেগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে লাগে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যেগুলো আমাদের শরীরের প্রয়োজনীয় কিন্তু অতটা পরিমাণে লাগে না, যেরকম ভিটামিনস, মিনারেলস, এই ধরনের জিনিসগুলো। তো ভিটামিনস, মিনারেলস আমরা জানলাম মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাকে আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, বা সাইন্টিফিক্যালি সেটাকে আমরা বলি হিডেন হাঙ্গার। ঠিক আছে? তো এই যেটা একটু আগে বলছিলাম যে আমরা হয়তো ক্যালোরি নিচ্ছি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হ্যাঁ। আমরা হয়তো সাফিসিয়েন্ট নিচ্ছি, মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা নিচ্ছি না।
ভিটামিনস মিনারেলসটা আমরা ওভারলুক করে যাচ্ছি। তো সেইগুলোর দিকে আমাদের দেখতে হবে। ভিটামিনস মানে ফ্যাট সলিউবল ভিটামিনস এ ডি ই কে, ওয়াটার সলিউবল হচ্ছে বি কমপ্লেক্স সি, আর মিনারেলস এর মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, তারপর জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম সবকিছুই। তো এই জিনিসগুলোর দিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে আমাদের অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া হয়। ক্যালসিয়াম আমরা বেশি করে দিই প্রেগনেন্সির সময়, বাচ্চার হাড় এবং দাঁতের ডেভেলপমেন্টের জন্য। মেনোপজের পর আমরা দিই, কারণ তখন ইস্ট্রোজেন সিক্রেশন কমে যায় এবং তখন অস্টিওপোরোসিসের একটা টেন্ডেন্সি থাকে। তো সেইগুলো আর কি আমরা বয়সকালেও দিই ক্যালসিয়ামটা একটু বেশি করে। আয়রন ধরুন আমরা মেনার্কির সময় বা মেনস্ট্রুয়েশনের সময় একটু বেশি করে দিই। অ্যাডোলেসেন্ট গার্লসদের আমরা বেশি করে দিই যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে, প্রেগনেন্সির সময় দিই। তো সেইগুলো আর কি বিভিন্ন স্টেজে তো সাপ্লিমেন্টেশন করতেই হয়। বিভিন্ন প্রোগ্রামও আছে আমাদের, উইফস বা তারপরে আমাদের ভাইটামিন এও দিতে হয় না, ভাইটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, এরকম অনেক কিছু রয়েছে গভর্নমেন্ট থেকে, যেগুলো আর কি আমাদের মানে ওই ওই ঘাটতিগুলোকে পূর্ণ করার চেষ্টা করছে। তারপর আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য এনআইডিডিসিপি বলে একটা প্রোগ্রাম আছে, যেখানে মানে আয়োডিন ফর্টিফাইড সল্ট দেওয়া হচ্ছে। তো তো সেইগুলো অবভিয়াসলি সাপ্লিমেন্ট করতেই হয় আমাদের। আচ্ছা, আমরা খুব সুন্দরভাবে বুঝলাম যে মাইক্রোনিউট্রিয়েন্ট কি এবং এটার সঙ্গে পুষ্টির কোথায় আর কি সম্পর্ক রয়েছে। আচ্ছা, একটু যদি মানুষের একটু বোঝার জন্য আপনি একটু বলে দেন যে এই আপনি মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি বললেন, সমস্যাগুলো বললেন, একটু কি কি জিনিস থেকে আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো পাবো সেটা যদি একটু বলে দেন। প্রথমে একদম সাধারণভাবে বুঝতে গেলে আমরা বলবো আমাদের যে খাবার প্লেটটা ওটা কিন্তু কালারফুল হতে হবে। কালারফুল মানে সব ধরনের সব রঙের ফল সবজি রাখতে হবে। আমরা যদি সব রঙের থেকে খাই তাহলে কিন্তু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে না। কারণ আমাদের প্রত্যেকটা কালারে একটা করে পিগমেন্ট আছে। ধরুন টমেটোতে লাইকোপিন আছে, এটার অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। এবার ধরুন কারোর ইউরিক অ্যাসিড বেশি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টমেটো রেস্ট্রিক্ট করতে হবে। এগুলো সব কেস স্পেসিফিক। তারপরে যে কোনো কমলা বা হলুদ রঙের ইয়েতে ক্যারোটিন আছে, বিটা ক্যারোটিন, গাজর বা ইয়েতে। তারপর প্রত্যেকটাতেই মানে অ্যান্থোসায়ানিন আছে। আহ, আহ, তারপরে এগুলো সমস্তই রয়েছে আমাদের ইয়ে। কাজে প্রত্যেকটা মানে পিগমেন্টেরও গুণাগুণ আছে, প্রত্যেকটা কালারের ইয়ে খেতে হবে যেটা বললাম। টমেটোর আর আপনি বোধহয় বলতে চাইছিলেন যে আয়রন কোত্থেকে পাবো, ক্যালসিয়াম, এইগুলো আর কি ভেঙে। ক্যালসিয়াম হ্যাঁ, ধরুন আমরা সেগুলো। দুধ এবং দুধের প্রোডাক্ট, দই, ছানা, পনির, তার সঙ্গে আমরা রাগি, যেটা রাগির আটা, এই সময় স্পিনাচ, সেগুলো থেকে আমরা পাবো। আর আমরা একটা কথা বলি যে ভিটামিন ডি খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতেই হবে, নয়তো ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। যেমন আয়রন রিচ খাবার আমরা স্পিনাচ বা মানে ধরুন অর্গ্যানিক অনেক কিছু থেকেই পাবো, কিন্তু তার সঙ্গে ভিটামিন সি রিচ খাবার খেতে হবে, নয়তো অ্যাবজর্পশনটা হবে না। তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ফাইবার, ফাইবার তো আমরা সব শাকসবজি থেকেই পাবো। হুম, অ্যান্টিঅক্সিডেন্ট হুম। সবকিছু, মানে আলটিমেটলি আমাদের শাকসবজির দিকেই ইয়ে করতে হবে। আর সবসময় বলবো সিজনাল আর লোকাল শাকসবজি। এমন না যে অন্য সিজনে পাওয়া যায় বা বিদেশি শাকসবজি আমার খুব দাম দিয়ে কিনে খেতে হবে। আমাদের লোকালি সিজনালি যা পাওয়া যায় আমরা তাই খাবো। একদম ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমাদের খাবার সময় শাকসবজির যে মানে আমাদের প্লেটটা হবে সেটা রঙিন হবে। যত বেশি রঙিন শাকসবজি সেইখান থেকে পাবো। এবং আমার মনে হয় আরো দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এলো। এক হলো আয়রন, তার সঙ্গে আমাকে রেগুলার ভিটামিন সি নিতে হবে, তাহলে শরীরে শ্বসনটা ভালো হবে। আর ওদিকে আমি ভিটামিন ডি যদি আমি সাপ্লিমেন্ট নিই সেক্ষেত্রে আমাকে ক্যালসিয়ামটা দেখতে হবে। না, ক্যালসিয়ামটা মনে হয় আপনি বললেন যে ক্যালসিয়াম যদি ঠিকঠাক ভিটামিন ডি রাখতে হয়। সাপ্লিমেন্টেশন নিতে, মানে ভিটামিন ডি খাবার রাখতে হবে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন হওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার মনে হয় এই দুটো তথ্য খুব অনেক মানুষই জানে না, তো এটা সামনে এলো অনেকটা। আচ্ছা, আমরা আবার একটু খাবারের দিকে যাই। যে খাবারের লেভেল করে আমরা কিভাবে বুঝবো যে সেটা সত্যি হেলদি কিনা? আপনি একটু আগে বলেছেন যে উল্টো দিকে একটা দেখিয়ে দেবে। হ্যাঁ, যেটা হয় যে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি মনে হয় ভুল করি, কারণ বাচ্চারা হয়তো বায়না করে বা কিছু। আহ, এই জায়গাটা একটু যদি আপনি একটু পরিষ্কার করে বলে দেন। হ্যাঁ, যেটা বললাম যে ফুড লেভেলের পেজ, মানে ফুড লেভেলটা আমাদের পড়তে হবে। পার সার্ভিং কতটা আছে, মানে পার 100 গ্রাম পার সার্ভিং, ধরুন 12.5 গ্রাম পার সার্ভিং আছে। আমি হয়তো একসঙ্গে ধরুন 25 গ্রাম খাচ্ছি, আমাকে কিন্তু ডাবল সার্ভিং এর অ্যামাউন্ট ক্যালকুলেট করে নিতে হবে আমি এতটা খাচ্ছি। মানে কতটা ট্রান্স ফ্যাট, আচ্ছা। কতটা স্যাচুরেটেড ফ্যাট, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে।
এবার নো সুগার লেখা থাকলো, আর্টিফিশিয়াল সুইটনার কতটা আছে, কর্ন সিরাপ বা হুম এরম জিনিসগুলো, সুক্রালোজ, এই জিনিসগুলো কতটা আছে, তার মধ্যে অ্যাডেড প্রিজারভেটিভ কি আছে। ন্যাচারাল প্রিজারভেটিভ আমরা জানি সল্ট, সুগার, সেগুলো এক জিনিস, কিন্তু অ্যাডেড প্রিজারভেটিভ মানে সোডিয়াম বেনজোয়েট বা এই সমস্ত আজিনামোটো, এই জিনিসগুলো কতটা রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। বাচ্চাদের খেতে দেওয়ার সময় প্রিজারভেটিভটা একটু দেখতে হবে, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, এগুলো তো দেখতেই হবে। তো এই জিনিসগুলো আমাদের দেখতেই হবে। আর অনেক সময় বাচ্চারা বায়না করে, আমরা বলি যে এই হোমওয়ার্কটা করে না, একটা চকলেট দেবো। তো কখনো খাবার দিয়ে আমরা রিওয়ার্ড বা পানিশমেন্ট করবো না, তাহলে কিন্তু বাচ্চাদের একটা নেগেটিভ বা পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি হবে খাবারের সঙ্গে। আমরা যদি বলি যে তুমি যদি হোমওয়ার্কটা না করো, উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত দেবো, কথার কথা, তাহলে কিন্তু বাচ্চা জানবে যে উচ্ছে সেদ্ধটা খারাপ, আমি হোমওয়ার্কটা করছি না বলে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো উচ্ছে সেদ্ধ জিনিসটা খারাপ নয়। বা আমরা যদি বলি তুমি যদি টাইমলি হোমওয়ার্কটা করে না, আমরা একটা চকলেট দেবো, এবার ও জানবে চকলেট জিনিসটা ভালো, আমি রোজ খেতে পারি ভালো, কিন্তু সেটাও তো রোজ খাওয়ার জন্য ভালো না, অকেশনালি খাওয়া যেতে পারে। কাজে কখন আমরা খাবার দিয়ে বাচ্চাকে রিওয়ার্ড বা পানিশ করবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর বাচ্চা অনেক সময় হয়তো বায়না করবে যে এটা খাবো ওটা খাবো, মানে মায়েদেরকে এগিয়ে আসতে হবে, মানে জাঙ্ক ফুডকেও হেলদি বানানোর জন্য। হয়তো রোল খেতে চাইলো, সেটাকে আমরা যদি মানে চিকেন সতে করে আমরা যদি একটা চিকেন রোল করে দিই, মানে হালকা তেলে, মানে মানে শীতে মানে তৈরি করে দিই। মানে ময়দা দিয়ে করলাম বাড়িতে হালকা তেলে সেরম ভাবে, তাহলে ফুড হাইজিনটাও মেনটেন হলো। আমরা বাইরে জানি তেলটা রিহিট করা হয়, তাতে কার্সিনোজেন তৈরি হয়, ক্যান্সারের দিকে ঠেলে দেয়। তো আমরা বাড়িতে যখন করবো, আমরা তেলটা রিহিট করব না, আমরা অ্যাডিকুয়েট হাইজিন নিয়ে করব, এবং যতটা সম্ভব কম তেলে, যতটা হেলদিয়ার ওয়েতে করা যায়। আমরা চিকেনের সঙ্গে আমরা পনির অ্যাড করতে পারি, বিভিন্ন সবজি অ্যাড করতে পারি। তো সেইরকম ভাবে আমরা মানে রোলটাই হেলদিয়ার ওয়েতে বানালাম এবং হাইজেনিক ওয়েতে বানালাম বাচ্চার জন্য। তো সেইভাবে আমাদের একটু এগোতে হবে। একদম। আমরা আমাদের আলোচনার শুরুতেই আপনি একটা বিষয় বলেছিলেন যে বর্তমান লাইফস্টাইল, সেটা হলো ব্যস্ততা, স্ট্রেস এবং ফাস্ট ফুড কালচার, যেগুলো আমাদের আলোচনায় এলো। হ্যাঁ, তো এই যে সমস্ত যে বিষয়টা, এই সবটাই কি আমাদের যে ফুড কালচারটাকে, ফুড যে চয়েসটাকে, সেটা কি ক্রমশ খারাপের দিকে নিয়ে যাচ্ছে? এই আমার এই কারণে প্রশ্নটা, ধরুন আপনি দীর্ঘদিন ধরে আপনি প্র্যাকটিস করছেন, আপনি জানেন আপনার কাছে বহু মানুষ আসে, তো সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা শুনতে চাই। হ্যাঁ, এইটা ধরুন না, রান্না করতে হচ্ছে না, রেডি টু ইট ফুড পাচ্ছি, সেটা যেমন সুবিধের জিনিস, আবার অসুবিধা তো আছেই। কারণ আমরা যে রেডি টু ইট বা রেডি টু কুক জিনিসগুলো নিচ্ছি, তার মধ্যে কিন্তু সব মাইক্রোনিউট্রিয়েন্টস থাকছে না, একটু আগে যেটা বললাম, এমটি ক্যালোরিজ বা ক্যালোরি ডেন্স হয়তো থাকছে। এবং হুম আমি যেটা বললাম যে ডায়াবেটিসের একটা মানে ফুড হ্যাবিট হবে, মানে একটা সার্টেন ইয়েতে ডায়াবেটিস ক্ষেত্রে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খাবো, হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা লো ফ্যাট, সেগুলো তো আমাদের মানে ডিজিজ অনুযায়ী স্পেসিফিক হয়। তো মানে যেটা রেডি টু ইট বা রেডি টু কুক ফুড, সেটা তো সবার জন্য মানে মানে ইয়েতে আমরা জানি ডায়েট, ওয়ান ডায়েট ডাজ নট ফিট অল। জামার মতো, যেমন আমাদের একটা জামা প্রত্যেকের গায়ে ফিট করবে না, আমাদের সেম এজ, সেম হাইট, সেম ওয়েট হলেও আমাদের সেটা মানে ডায়েটটাও টেলার মেড। তো তো সেইটা একটা। আর এই ফুড চয়েস তো অবভিয়াসলি আমাদের খারাপের দিকে তো কিছুটা নিচ্ছে, কারণ আগে আমরা মানে আগে কি হতো, সকালবেলা বাজার করার একটা রীতি থাকতো, মানে বাজার করতে যাওয়া মানে কিন্তু সকালবেলা একটা হাঁটার একটা চল থাকতো, যে বাজারের কাজেও কিন্তু গিয়ে হাঁটা হতো। বাড়িতে সিঁড়ি থাকতো, সিঁড়ি ভেঙে ওঠা, সিঁড়ি ভেঙে নামা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতো। বাজার মানে ফ্রেশ খাবার, ফ্রেশ সবজি, ফল, মাছ আসছে, সেটা বাড়িতে হাইজিনিক ওয়েতে রান্না হচ্ছে এবং ফ্রেশলি কুকড খাবার খাওয়া হচ্ছে। তো সেটা ছিল। এখন সেটা আমরা মানে সবকিছু আমাদের স্মার্টফোনে চলে গেছে, আমাদের বাজারও বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে চলে আসছে, আমাদের কুকড ফুডও, রেস্টুরেন্টের খাবারও বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে চলে আসছে, আমাদের যেতে হচ্ছে না। আগে তো টেক আওয়ের চল ছিল একটা, রেস্টুরেন্টে গিয়ে খেতে না হুম পারলেও গিয়ে নিয়ে আসা, তারপরে এলো হোম ডেলিভারি, এখন তো চলে এসছে এই সমস্ত ফুড অ্যাপস। কাজে সেখানে কোনো আমাদের কিছু মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, লোকে ওয়ার্ক ফ্রম হোম করছে, ফুড অ্যাপে খাবার আনিয়ে দিচ্ছে, এবং সেটা কিন্তু হেলদিয়ার ভার্সনও না, সেটা ক্যালোরি ডেন্স, ওই আর কি আমরা পেট মানে পেটটাই ভরাচ্ছি, পুষ্টি দিতে পারছি না। তো তো আপনি যেটা বললেন যে খারাপের দিকে নিচ্ছে কিনা, তো এই দিকগুলো নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, মানে কিছুটা হলেও খারাপের দিকে নিচ্ছে। আমাদের মানে হাঁটাচলা কমেছে। আগে কি হতো, অফিস ফেরত লোকে হয়তো বাস স্টপ থেকে একটা স্টপ আগে নামলো, হেঁটে হেঁটে আসছে, তেলে ভাজা দোকান থেকে তেলে ভাজা কিনে, সে কিন্তু হাঁটাটা হচ্ছে, তার সঙ্গে তেলে ভাজাটা সে খাচ্ছে। কিন্তু এখন তেলে ভাজা খেতে ইচ্ছে হলে আমরা ফোনে অর্ডার করছি, সেটা চলে আসছে, মানে কিছু বার্ন আউট হচ্ছে না ক্যালোরিজ, উল্টে তেলে ভাজার ইয়েটা ঢুকছে। কাজেই সেক্ষেত্রে তো আমরা বলবো যে হ্যাঁ, এর দিকে তো নিয়েছে।
একদম। আচ্ছা, এই যে মানে আমরা একটু আগে যেটা শুনলাম যে আপনি মাইক্রোনিউট্রিয়েন্টের থেকে যে পুষ্টিটা আমরা পাই সেটা আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। এবার সামনে যেটা জিজ্ঞেস করছি যে ব্যালেন্স ডায়েট, এটা বলতে আমরা কি বোঝাই? কারণ আপনি ব্যালেন্স ডায়েটের কথা বলছেন যে আমাদের খাবারটা যেন বারবার ব্যালেন্স ডায়েট হয়। আপনি একটা কালারফুল থালির কথাও বললেন যেখান থেকে আমরা সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট পাবো। এই ব্যালেন্স প্লেটটা, এই ডায়েটের প্লেটটা ঠিক কিরকম দেখতে হওয়া উচিত আপনার কাছে? একটু আগে যেন বললাম 9 ইঞ্চ হওয়া উচিত, 9 ইঞ্চি হবে প্লেটটা। গোল যদি আমাদের প্লেটটা হয়, হাফ হবে নন স্টার্চি ভেজিটেবলস, লোকাল সিজনাল নন স্টার্চি ভেজিটেবলস। বাকি হাফটা আমরা 1/4 ভাগ করে নেবো। 1/4 হবে হচ্ছে লিন প্রোটিন, মানে মাছ, চিকেন, ডিমের সাদা অংশ। এবার যদি লো ফ্যাট পনির বা লো ফ্যাট ছানা, এই জিনিসগুলো। আরেকটা 1/4 হুম। হবে আমাদের সিরিয়ালস, হোল গ্রেন সিরিয়ালস, যেরকম চাল, আটা, ওটস, ডালিয়া, এই সমস্ত জিনিসগুলো। আর যেটা বললাম যে ফ্লুইড থাকবে আমাদের 2 থেকে 3 লিটার। ফ্লুইড মানে শুধু জল নয়, মানে স্যুপ, ডাবের জল, ডাল, সবকিছু মিলিয়েই। আর যাদের ফ্লুইড রেস্ট্রিকশন নেই তাদের ক্ষেত্রে 2 থেকে 3 লিটার। যাদের আছে কোনো সমস্যা, হার্ট বা কিডনির বা কোনো সমস্যা বা ফ্লুইড রেস্ট্রিকশন কোনো কারণে আছে, তারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ফ্লুইড খাবেন। তো এটাই হচ্ছে আমাদের। আর যেটা বললাম যে সবসময় কালারফুল হতে হবে। আমরা অল ফুড গ্রুপস থেকে আমরা খাবার খাবো। আর আমরা মানে কোনো কিছু না করি না, কারণ যখন আমি বলবো এটা খাবেন না, সেই খাবারটার প্রতি মানে লোকজনের ইচ্ছেটা বেশি যাবে। আমি বলবো খাবেন, পরিমিত পরিমাণে খাবেন, অল্প খাবেন। তো সেইটাই, মানে পরিমিত পরিমাণে আমরা সবকিছুই খেতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে যে শুধু আমাদের পেট ভরছে না, তার সঙ্গে আমরা এসেনশিয়াল নিউট্রিয়েন্টসটাও পাচ্ছি। আচ্ছা, আপনি আমাদের একটা থালার ছবি দেখালেন, মানে বললেন সেইটা, আহ, সেটার সম্পর্কে, মানে সেটা থেকে যে আমার প্রশ্নটা মনে আসলো যে আমাদের একটা ট্র্যাডিশনাল, আপনি খাবারের থালার কথাই বললেন। তা এই যে ট্র্যাডিশনাল খাবার, এটা মডার্ন প্যাকেজ ফুডের থেকে ঠিক কোন কোন জায়গায় বেশি উপকারী, যদি আমাদের বলেন। মডার্ন প্যাকেজ ফুডে আমরা সেটা আহ, মানে মানে কি বলবো, ওখানে আমাদের সব তৈরি থাকছে, আমার প্রচুর প্রেজারভেটিভ থাকছে। এই যে ট্রেডিশনাল থালা, ওটা আমরা বাড়িতে রান্না করছি, তার মধ্যে কোনো প্রেজারভেটিভ থাকছে না। আমরা চাইলে মিনিমাম তেল ঝাল মশলা দিয়ে করতে পারি। এবার প্যাকেজ ফুডে প্রচুর অ্যাডেড স্পাইসেস থাকে, প্রচুর প্রেজারভেটিভ থাকে। তো সেইগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। তো সেইটা একটা পয়েন্ট। আর প্যাকেজড ফুড যেটা বললাম যে মানে বাড়িতে ধরুন কারোর মানে কারোর হয়তো ইউরিক অ্যাসিড বেশি, আমরা সেই সবজিগুলো বাদ দিয়ে তাকে রান্না করে দিতে পারবো। কিন্তু এখানে আমাদের সেই চয়েসটা থাকে না। আমরা প্যাকেজ ফুড সবার জন্যই একইভাবে আমরা জল দিয়ে ফোটাচ্ছি, কি একটু ফ্রাই করছি, ওরকম ভাবে রান্না করতে হচ্ছে। তো আর প্যাকেজ ফুডে যেটা মেন কথা, আমরা মানে প্রচুর অ্যাডেড সল্ট সুগার থাকে। আমরা রান্না মিনিমাম নুন চিনি দিয়ে করছি। আর প্যাকেজড ফুডে আমাদের ফাইবার কন্টেন্ট কিছু থাকে না। স্যাচুরেটেড ফ্যাট প্রচুর থাকে, ট্রান্স ফ্যাট থাকে। আমরা সেখানে হুম। আমাদের স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাটটা কন্ট্রোল করতে পারছি, এবং আমরা যে তরকারি রান্না করছি, স্যালাড রাখছি, তাতে কিন্তু আমরা ফাইবার কন্টেন্টটা প্রচুর পাচ্ছি। কাজে ফাইবার কন্টেন্টটা আমাদের ফাইবারের প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা জানি। ফাইবারের ওয়েট লসে সাহায্য করছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করছে, হার্ট ডিজিজে মানে হার্ট ডিজিজ কন্ট্রোল করতে সাহায্য করছে। আর আমাদের মানে কনস্টিপেশন মানে অ্যাভয়েড করতে সাহায্য করছে, কারণ প্রোভাইডস বাল্ক টু দ্য স্টুল, এগুলো আমরা সবই জানি। তো কাজে ফাইবারটা থাকছে না। আচ্ছা, যেটা একটু আগে আপনি বলেছেন যে বাচ্চাদের কিভাবে আমরা খাওয়াতে পারি, তো এবার আমার যেটা প্রশ্ন যে পরিবারের সবাই, পরিবারের সবাইকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে আমি কি স্টেপ নেব? প্রথম পদক্ষেপটা কি হতে পারে? প্রথম পদক্ষেপ যেটা, ব্যালেন্স ডায়েট। মানে ব্যালেন্স ডায়েট, এবং সবাই একসঙ্গে খেতে বসবো আমরা। কারণ একসঙ্গে খেতে বসলে মানে হুম। মানে একসঙ্গে খেতে বসলে ব্যাপারটা হচ্ছে আমরা সবাই সব খাবার খাবো। তো এই একটা মানে একটা ফ্যামিলি বন্ডিংও তৈরি হয়। আমরা মানে বিভিন্ন ধরনের তরকারি, ধরুন এই ছেঁচকি আমাদের বাঙালিদের যেটা আছে, এটা ঘন্ট, এটা চচ্চড়ি, এখনকার হুম। বাচ্চারা সেগুলো জানেই না। মানে আমরা যেটা বলতে পারবো, আমার মা এই রান্নাটা ভালো করে, আমার ঠাম্মা এই রান্নাটা ভালো করতো, এখনকার বাচ্চারা সেগুলো জানেই না। তো মানে সেই ট্রেডিশনাল খাবার যদি একদিন একটা করে রান্না করা হয়, ধরুন মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই রান্নাগুলো অনেকেই জানে না। তো সেইগুলো আমরা কিন্তু মানে মাছেরও কিছু একটা মানে মানে অত্যন্ত টেস্টিও হলো, এবং আমরা মাছের একটা পাচ্ছি, আমরা মানে মুগের ডালেরও পাচ্ছি, মানে সমস্ত একটা ব্যালেন্সটি। যেমন খিচুড়ি ছিল আগে, 1 পট মিল। হুম।
খিচুড়ির মধ্যে চাল, ডাল, সবজি সবই পড়ছে কিন্তু, এবং সেটা আমরা খুব রেলিশ করে খেতাম। তো সেই জিনিস মানে সেই ট্রেডিশনাল জিনিসগুলোকে আনতে হবে, এবং বাড়ির বাচ্চার সামনে কোনো বারকে মানে এটা খারাপ, এটা খাই না বলা যাবে না, ওমা এটা খাই না এটা বলা যাবে না, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চারা ভাবে এটা খারাপ খাবার। একসঙ্গে বসতে হবে, বাচ্চারাও তো ফেলবে ছড়াবে, কিন্তু একসঙ্গে খেতে দিতে হবে। তাহলে ফ্যামিলি বন্ডিংও তৈরি হবে, এবং মানে বাচ্চাটাও জানবে যে না এটা সবাই তো খাচ্ছে, আমি একা খাচ্ছি না খাবারটা। যদি বাচ্চাকে আলাদা খাইয়ে দেওয়া, বাচ্চা ভাবে হয়তো আমাকে একাই খাওয়ানো হচ্ছে। তো সেই জিনিস মানে তার যে একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হবে, সবাই সব খাবার খেতে শিখবে। মানে হয়তো আমি খাচ্ছি, আমার ভাই খাচ্ছে না, তখন বলবে ওই যে দিদি খাচ্ছে তুমিও খেয়ে নাও, আমরা সবাই খাচ্ছি, তো তখন কিন্তু সে খেয়ে নেবে। এমনি একা দিলে সে হয়তো খাবে না। তো সেই একটা মানে হেলদি ফুড হ্যাবিটও ডেভেলপ করবে একসঙ্গে খেতে বসলে, সবাই সব খেতে শিখবে। আর যেটা হয়তো সম্ভব না, ফুড অ্যাপ গুলোকে আনইনস্টল করে দেওয়া, সেটা হয়তো সম্ভব না আজকালকার দিনে, কিন্তু সেইটা আর কি মানে একদম না তো করা যায় না, যতটা কম খাওয়া যায়। একটা চিট ডে হতেই পারে, সেদিন আমরা খাবো, কিন্তু রোজ আমরা এই হেলদি ইয়েটা মেনটেন করবো। একদম। মানে তুমি এটা প্রথম আমি আগাগোড়াই দেখেছি যে চিট ডে এর কথা সবসময় একটা থাকে, যে যেখানে একদিন আমি আমার মনের ইচ্ছে মতো খাবো, আবার হ্যাঁ, অন্য কারণ দিনগুলো সেইটা না দিলে প্রত্যেক দিনই চিট ডেতে মানে পরিণত হবে আর কি। কাজেই ওই একটা দিয়ে রাখতেই হয় যেদিন খাবে, এবং মানে সেটাও আর কি মানে লাগাম ছাড়া হবে না, মানে বুঝে শুনে আর কি। আমার মনে হয় এই যে পরামর্শটা, এটা খুব দারুণ একটা পরামর্শ, যে বাচ্চাকে যখনই আমরা খেতে বসলাম, পরিবারের সবাই মিলে বাচ্চাদেরকেও নিয়ে খেতে বসা, যাতে তারা সবটা শেখে, সব খাবারটাই খেতে শেখে। তারা তো আচ্ছা, আমাদের ট্রেডিশনাল ডিশগুলো তারা শিখবে। মানে বাচ্চাকে যদি একদম শুধু মানে আলাদা করে খেতে দেওয়া হয়, তাহলে মানে পেস্ট করে, তাহলে বাচ্চারা শিখবে না। হ্যাঁ, অবভিয়াসলি বয়স অনুযায়ী আমরা দেবো, মানে একটা 6 মাসের বাচ্চাকে নিশ্চয়ই মানে কাঁটা সমেত মাছ দেবো না, বয়স অনুযায়ী দেবো, কিন্তু 2 বছর বয়স থেকেই মোটামুটি আমরা যদি নিয়ে বসি, তাহলে ট্রেডিশনাল ফুড আইটেম গুলো বাচ্চা শিখবে। মানে শুক্তো, এবং পোস্ত, মানে তাড়াতাড়ি কোনটা কি খেতেও জিনিস, শিখবে। হ্যাঁ কি জিনিস সেটা তারা শিখবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে এসে যাচ্ছি। শেষ যেটা প্রশ্ন, আমরা যে আমাদের যেটা বিষয়বস্তু ছিল, আমরা কি সত্যি শরীরকে খাওয়াচ্ছি নাকি শুধু ক্ষুধাকে? আর এই জায়গা থেকে মানে বদল শুরু করাটা ঠিক কোন জায়গায় প্রয়োজন, এবং মানে কি কি পদক্ষেপ নেওয়া দরকার? আপনি যেরকম একটা বললেন যে বাচ্চাকে নিয়ে সবসময় সঙ্গে বসুন, পরিবারের সবাই একসঙ্গে খেতে বসুন, সেরকমই আরো কি কি জরুরি পদক্ষেপ নিলে আমরা সত্যি সত্যি খাবারটাকেই খাবো, খিদে কেন? প্রথমেই বললাম ব্যালেন্স ডায়েট, যতটা সম্ভব বাড়ির তৈরি রান্না, যেটা বললাম জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করলে সেটা আমরা বাড়িতে যদি বানাই, তাহলে হেলদিয়ার ভার্সন আমরা বানাতে পারবো। যেরকম রোলের এক্সাম্পল দিলাম, ফুচকাও হতে পারে, আমরা পুরো আলুটা না দিয়ে একটু স্প্রাউটস বা এরকম কিছু দিলাম। তো সেই মানে আমরা মানে জাঙ্ক ফুডটাকে হেলদিয়ার ওয়েতে বানাবো। বা পিজা চাইলে আমরা পিজাও বানাতে পারি, কিন্তু সেটা আমরা মানে হেলথ মানে অতটা আমরা সস টস না দিয়ে মানে একটু কম চিজ দিয়ে, মানে সেরকম ভাবে মানে সবারই তো সব খেতে ইচ্ছা করবে, আমরা সেরকম ভাবে বানাবো। চাউমিন সবকিছু আমরা বাড়িতে বানাবো। বা চাউমিনের ক্ষেত্রে আমরা সবজিটা একটু বেশি দিলাম, বা তেলটা একটু কম দিলাম, আমরা যেটা রিহিট করছি না, যেটা বাইরে রিহিট হয়ে যায়। তো সেইভাবে আমরা মানে জাঙ্ক ফুডকে হেলদির অপশনে বানাতে পারি। ব্যালেন্স ডায়েট আমরা একসঙ্গে খেতে বসতে পারি, একটা চিট ডে রাখতেই হবে। আর প্রত্যেক দিন দিনে 30 মিনিট করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শুধু হাঁটা নয়, সিঁড়ি ভাঙা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যাদের সময় নেই তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফ্রি লেগ এক্সারসাইজ। এখন একটা কি ব্যান্ড পাওয়া যায়, যেটা আমরা চেয়ারের পায়ে বা খাটের ধারে বেঁধে আমরা মানে সেটাকে আমরা মানে হাতের বুড়ো আঙুলে বেঁধে আমরা ওঠানামা করতে পারি। বা 2 লিটার জলের বোতলে আমরা ফ্রি হ্যান্ড করতে পারি, সেগুলো আমরা করতে পারি, আমাদের কোথাও যেতে হবে না। তো সেই জিনিসগুলো আমরা করতে পারি। ব্রিস্ক ওয়াকিং মানে স্পিডে হাঁটা, সিঁড়ি ভাঙা, এগুলো তো আমরা করতেই পারি। একটা ডায়েরি আমরা মেনটেন করবো, ফুড ডায়েরি, মানে কোন দিন আমরা কি খাচ্ছি, চিট ডেতে কি খাচ্ছি ওটা আমরা গুছিয়ে লিখবো। প্রত্যেক সপ্তাহে আমরা ওয়েটটা মনিটর করব। যাদের কোনো সমস্যা নেই তারাও 6 মাসে একবার আমরা সমস্ত ব্লাড প্যারামিটার চেক করব সবকিছু ঠিক আছে কিনা। যাদের ধরুন ডায়াবেটিস আছে 3 মাসে তো একবার তাদের করতেই হয়। যাদের হার্টের সমস্যা আছে সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা করবো। অ্যাডিকুয়েট ফ্লুইডস খাবো, যাদের ফ্লুইড রেস্ট্রিকশন নেই, 2 থেকে 3 লিটার যেটা বললাম। তো তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে। আর ফুড লেভেল পড়তে হবে, যেটা বললাম যে শুধু সামনেটা পড়লে হবে না, অ্যাডভার্টাইজমেন্টে ভুললে হবে না, আমাদের নিজেকে ফুড লেভেল কি মানে নিউট্রিশন ইনফরমেশনটা আমাদের পুরোটা নিজেদের জানতে হবে, এবং খাবারের প্যাকেট থেকে পুরো জানতে হবে যে আমরা সত্যি হেলদি চয়েস করলাম কি না।
যেমন অনেকে কর্নফ্লেক্স খায়, বলে মুয়েসলি খাচ্ছি সকালবেলা, কিন্তু সেটা কি আদৌ, বলে ওয়েট লসের জন্য মুয়েসলি খাচ্ছি, অনেকেই আসে। ডায়াবেটিসে আমরা কর্নফ্লেক্স খাচ্ছি, কিছুই খাচ্ছি না, একটু মুড়ি খাচ্ছি, একটু কর্নফ্লেক্স খাচ্ছি, কিন্তু মুড়ির কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, কর্নফ্লেক্সের কিন্তু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, সেটা ডায়াবেটিস একদম চলবে না। এইগুলো জানতে হবে, গ্লাইসেমিক ইন্ডেক্স কি সেগুলো জানতে হবে। যেমন অনেকে বলে তো মুয়েসলি খাচ্ছি ওয়েট লস করবো, ওটস খাচ্ছি একটু ড্রাই ফ্রুটস দিয়ে ওয়েট লস করবো, কিন্তু ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের ওয়েটটা গেইন করাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কি খাচ্ছি শুধু না, মানে শুধু মানে কি খাচ্ছি কতটা খাচ্ছি না আমরা, মানে মানে কোয়ালিটি অফ ফুড, মানে শুধু কোয়ান্টিটি ম্যাটার করে না, কোয়ালিটি অফ ফুড এবং তার ইনগ্রিডিয়েন্টস কি কি আছে, মানে কি দিয়ে খাচ্ছি, মানে কি খাচ্ছি থেকে আমরা কতটা খাচ্ছি, কি দিয়ে খাচ্ছি এবং কিভাবে রান্না করে খাচ্ছি। আমরা সেটা যদি আমরা চিকেনটা যদি আমরা একটু মানে একটু স্টার ফ্রাই করে নিয়ে একটু মানে আমরা যদি রোল হিসেবে আমরা আটা রুটির মধ্যে রোল, সেটা একটা ভার্সন, হেলদিয়ার ভার্সন। আমরা যদি সেটাকেই আমরা যদি পরোটার মধ্যে আমরা যদি মানে সেটাকে চিকেন কাবাব করে পরোটার মধ্যে চিকেন কাবাব রোল করি, সেটা কিন্তু একটু আনহেলদি ভার্সন। আবার আমরা যদি চিকেন স্টিম মোমো খাই, সেটাও কিন্তু মানে হেলদিয়ার ভার্সন। সেটা আমাদের জানতে হবে, আমি চিকেন আর ময়দা দিয়েই বলছি, মানে কি খাচ্ছি, কোন আইটেমের সঙ্গে খাচ্ছি, কতটা খাচ্ছি, এবং মানে মোড অফ কুকিং সবকিছু আমাদের মাথায় রাখতে হবে। তো এইগুলোই একদম। মোটামুটি বলবো। আর যেটা বললাম যে ফুড অ্যাপস গুলো যতটা সম্ভব কম ইউজ করা যায় ততই ভালো। ম্যাডাম অনেকগুলো কথা বললেন, আমার মনে হয় যে আলোচনাটা আজকে এত সুন্দর হয়েছে যে সবাই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে, সবার কাছে গেছে। আহ, কিন্তু আলোচনার যে শেষ কথা সেটা রেস ধরেই বলতে চাই যে পেট ভরানো আর শরীরকে পুষ্টি দেওয়া কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, শুধু ক্যালোরিজ দিয়ে শরীর চলে না। আর আমাদের যেটা ম্যাডাম বললেন যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার নিয়ে একটা ব্যালেন্স নিউট্রিশন সবসময় আমাদের দরকার। তাই পরের বার যখন আমরা খাবার বেছে নেব, তখন অবশ্যই দেখবো যে শুধুমাত্র নিজের খিদে মেটাচ্ছি নাকি শরীরকেও ঠিকঠাক শক্তি আর পুষ্টি দিচ্ছি। হ্যাঁ, কারণ সুস্থ জীবন শুরু হয় সচেতন খাবার মানে খাওয়ার সিদ্ধান্ত থেকে। আজকে ডক্টর ডায়ালগে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ম্যাডামকেও অনেক ধন্যবাদ এত সুন্দর তথ্য তুলে ধরার জন্য। অনুষ্ঠানটি যদি ভালো লাগে, প্রয়োজনীয় লাগে, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।